দিদুন এখন তাল ছাড়ছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আমাদের গ্রামের বাড়ি থেকে যখন ফ্ল্যাটে আসছিলাম তখন মা বেশ কয়েকটা কাঁচা তাল নিয়ে এসেছিল। আগেই জানিয়েছি যে আমাদের তাল গাছ আছে, সেখানে অনেক তাল হয়েছিল, সেই তালই এনেছে। এখন সেই তালগুলোকে একটা চুবড়ির দ্বারা এরকম ছেনে নিচ্ছে। এরকম চুবড়ি যদি ঘষা যায় ভালো করে, তাহলে তালের শাঁসটা বেরিয়ে আসে এবং এই তালের শাঁসটা কিন্তু আর ছাঁকার প্রয়োজন হয় না। কিন্তু ওই যে তাল ছানার যে মেশিনের মতন হয়, সেইটাই কিন্তু করলে তালটাকে আবার ছেঁকে নিতে হয়, কারণ তার মধ্যে অনেক রোয়া মতন থেকে যায়। কিন্তু এটা একদম পরিষ্কারভাবে বের হয়, সেটাই মা দেখালো। আরও 2-3টে তাল আছে, মা এখন সেগুলোকেও ছেনে নেবে। মায়ের তাল ছানা হয়ে যেতে দুজনে মিলে বসেছি এখন মোচা ছাড়াতে। মা অনেকটাই ছাড়িয়ে রেখেছে, এবার আমিও কিছুটা ছাড়ালাম, তারপরে আমি ওগুলোকে ধীরে ধীরে করে কুচিয়ে নেব। আমাদের সেই বাড়িতে গাছেতে মোচা হয়েছিল, এর আগের বারেই মা আনবে ঠিক করেছিল, কিন্তু তখন গাছটা এতটাই উঁচুতে ছিল যে পারতে পারেনি। আর এবারে যখন যাই তখন দেখে যে কলা গাছটা অনেকটা ঝুলে পড়েছিল, আর কলা গাছের কাঁদিটাও অনেক বড় হয়ে এসেছিল, তাই পারতে পেরেছিল। তাই মোচাগুলো আমাদের সে বাড়ি থেকেই আনা, 2টো মোচা ছিল, তাই 2টো মোচাকেই ছাড়াতে একটু তো টাইম লাগে। দুজনে মিলে বসে পড়েছি। মা একটা মোচা পুরোই ছাড়িয়ে রেখে দিয়েছিল, আর আমি পরেরটা এসে বসেছি। মোচা খেতে তো খুব ভালো লাগে, কিন্তু মোচা ছাড়াতে আর কাটতে অনেকটাই সময় লাগে আর অনেকটাই দেরি হয়। বন্ধুরা, মোচা ছাড়াবার সময় হাতে সব সময় লবণ মেখে মেখে মোচাটা ছাড়াবে, তাহলে কিন্তু হাতে একদমই কোনো কালো দাগ হবে না। তেল মেখেও অনেকে কাটে, কিন্তু তেল মাখলে তবুও দাগ হয়। কিন্তু মোচায় যদি আমরা কাটার সময় আমরা লবণ মেখে করি, একদমই হাতে দাগ হয় না। আর মোচাটাও দেখবে অনেকটা সাদা চকচক করবে, মোচাটাও কিন্তু অতটা কালো হয়ে যাবে না। আমি যখন তো মোচাটা কেটে জলের মধ্যে দিই, তার মধ্যে অনেকটা আবার লবণ দিয়ে ভালো করে চটকে তারপর ছেঁকে নিই। মোচা তো কম বেশি সবাই কাটতে জানো, অনেককে দেখি মোচাগুলোকে ওই শুধু সাদা দেশলাই কাঠির মতন অংশটাই বাদ দেয়, কিন্তু আরও একটা ছোট সাদা নৌকার মতন অংশ থাকে, সেটা বাদ দেয় না। আমরা কিন্তু ওগুলো সব কিছুই বাদ দিই। আর কি বলবো, মোচা যতটা না হয় তার থেকে বেশি জঞ্জারগুলো হয়, মানে ওর খোসা ভর্তি হয়ে যায়। সেগুলোকেই আমি এদিকে কাটছি বলে মা বালতির মধ্যে তুলে নিচ্ছে। শাকের মতন আমরা মোচাও খুব কুচো কুচো কাটি। যত কুচো কুচো মোচা কাটা হয় তত কিন্তু গালে বাঁধে না, খেতেও ভালো হয় আর দেখতেও অনেক সুন্দর হয়। অনেকে তো দেখেছি খুব বড় বড় করে কেটে নেয়, আমরা কিন্তু খুব ছোট ছোট করে কাটি। আমি তো বিশেষত যখন মোচার ঘন্ট করি তখন খুবই ছোট কাটি, তবুও মোচার যখন চপ বানাই একটু বড় হলে চলে যায়, কিন্তু মোচার ঘন্টে বড় বড় পিস একদমই ভালো লাগে না। যেটা আমার প্রায় কাটা হয়ে এসেছে, তাই ওইদিকে মা গ্যাসে গরম জল বসাতে দিয়ে আসলো, কারণ যতক্ষণ না জলটা গরম হবে ততক্ষণ মোচা কিন্তু দিলে হবে না, তাহলে কিন্তু মোচাগুলো শক্ত শক্ত হয়ে থাকে। এখন আমি এগুলো কেটে নিচ্ছি, মোচা রান্না করার যেগুলো জিনিস লাগে। তাই আগে টমেটোটা কেটে নিলাম, এরপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা, আদা রসুনটাও কেটে নেব। আজ আমি মোচার 2 রকম পদ রান্না করব। একটা হলো মোচার ঘন্ট, আর একটা হলো মোচার চপ। অনেক দিন ধরেই মোচার চপ খাবে বলছিল, তাই ঠিক করলাম আজকেই মোচার চপটা বানিয়ে ফেলি। আর আজকে 2টো বড় বড় মোচা ছিল, তাই জন্য করা যাচ্ছে। অন্য দিনে একটা মোচা থাকলে তখন শুধুই রান্না করি, তখন আর চপ বানানো যায় না, কারণ 2টো হলে তবেই অনেকটা হয়, তবেই করা যায়। এখানে আমি লম্বা লম্বা যেগুলো পেঁয়াজ কাটছি আর লম্বা লম্বা যেগুলো কাঁচা লঙ্কা রাখছি, এগুলো রান্নার জন্য। আর যেটা চপ বানাবো তার জন্য কিন্তু খুব কুচো কুচো করে আমাকে পেঁয়াজগুলো কাটতে হবে, কাঁচা লঙ্কা কেটে নিতে হবে। আর আদা রসুন এগুলো কিন্তু বাটবো শুধু ঘন্টর জন্য, আর এতে কিন্তু বাটা দেব না। মোচার চপের জন্য আদা রসুনটা কিন্তু গ্রেট করে দেব, এতে গালে একটু একটু পাওয়া যাবে আর ফ্লেভারটাও ভালো আসবে। বেটে দিলে একটু জল জল হয়ে যাবে, তার জন্য আবার অনেকটা কর্নফ্লাওয়ার দিতে হবে। তাই আদা রসুন বেটে দেব না, একটু গোটা গোটা রাখবো, গালেও পড়বে আর ফ্লেভারটাও ভালো আসবে, জল জলও হবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গরম জলটাও হয়ে এসেছে, এবার মোচাগুলো ওর মধ্যে দিয়ে দেব। তারপরে একটু সেদ্ধ হয়ে গেলে ওটা নামিয়ে জল ঝেড়ে নেব, তারপরেই কিন্তু ওর মধ্যে আমি আলুটা সেদ্ধ করব। দেখুন আমার সবগুলোই সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমি 2টো আলাদা করে নিয়েছি। একটা জায়গায় মোচার ঘন্টর জন্য রেখেছি, আর একটা জায়গায় মোচার চপের জন্য রেখেছি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাতে মোচার চপ বানাবো,
তাই সব উপকরণগুলো একে একে দিয়ে ওটাকে মেখে নেব। এখানে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর আদা আর রসুনটা আগেই বলেছি আমি একটু গ্রেট করে নেব, সেটাই করে নিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এবার এর মধ্যে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর দেব বেসন। বেসনটা পরিমাণে বেশি দেব আর কর্নফ্লাওয়ারটা দেব কম। খুব যে বেশি দিতে হবে তা নয়, অল্প পরিমাণে দিলেই হবে। এটা শুধু একটু টাইট করার জন্য। আলুটা আর মোচাটা থেকে খুব ভালো করে জলটা ঝেড়ে নিতে হবে। জল থাকলে কিন্তু ওটা বেশি টাইট হবে না, তখন বেসন আর কর্নফ্লাওয়ারটা বেশি দিতে হবে, তাহলে কিন্তু আমরা মোচার স্বাদটা পাবো না, তখন বেসনটা আর স্বাদটাই বেশি পেয়ে যাব। সেই জন্য আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম আগে। এখন আমি ওগুলোকে সবকটাকে একসাথে সুন্দর করে মেখে নিচ্ছি। ও হ্যাঁ, এর মধ্যে একটু আমি হলুদ গুঁড়োও দিয়েছিলাম কালারের জন্য। ভালো করে মেখে নিতে হবে আর একটু শক্ত ভাব রাখতে হবে, যেন জল ভাব একদমই না থাকে। তাহলে এটা যখন আমরা গোল করে চপের মতো দিয়ে দেব, তাহলে একদমই ওটা নরমও থাকবে না, বেশ মচমচেও হবে। আমি এটা যখন করছি তখন সন্ধে, তাই ঠিক করেছিলাম এরা মোচার চপ বানাবো আর মোচার ঘন্ট বানাবো। ঘন্টটা রুটির সাথে খাওয়া হবে আর মোচার চপটা এখন টিফিনে খাবো। ওই জন্য মোচার চপের জন্য খুব বেশি মোচাটা নিয়ে কমই নিয়েছিলাম। দেখুন, একটা কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, এইটা হবে এখন মোচার চপ। আর একদিকেও কড়া বসিয়ে দিয়েছি, ওটাতেও তেল গরম করতে দিয়েছি, ওটাতেও ঘন্টটা বানিয়ে নেব। একসাথে দুটো কড়াই করে নিই কেন, কারণ আমার রান্না একসাথে দুটোতে করতে সুবিধা হয়, তাতে তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না। আর সন্ধ্যেবেলা ক্রিসকে পড়ানোরও থাকে, তাই যতটা সময় বাঁচানো যায় সেই চেষ্টাই করে থাকি। তো যাই হোক, চলুন এবারে আমরা মোচার চপটা ভেজে ফেলি। এদিকে আমার তেল গরম হয়ে যেতে হালকা টু মিডিয়াম আঁচ রেখেছি, আর এর মধ্যে চপের মতন একটু আমি ছোট ছোট করেছি, পকোড়া সাইজ, খুব বেশি বড় বড় করিনি। ওগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। মোচার চপগুলো একটু ডুবো তেলে ভাজলে ভালো হয়। অনেকেই চাটুর মধ্যে দিয়ে অল্প তেলে ভাজে, কিন্তু ওতে ভেতরেরগুলো কাঁচা কাঁচা থেকে যায়, যেহেতু এটা আলু আর মোচা দুটোই মাখানো হচ্ছে, তো আলুটা একটু কাঁচা কাঁচা মতো থাকে। সেই কারণে যদি ডুবো তেলে ভাজা যায়, তাহলে মোচার চপটা ভেতর ও বাইরে দুদিক থেকেই ভালো কুক হয়। চলুন আপনাদেরকে দেখাই আমি কীরকম মোচার চপটা বানিয়েছি। একদিকটা হয়ে যেতেই আরেক দিকটা উল্টে নিয়েছি। এবার মোচার চপটা নামিয়ে আপনাদেরকে একেবারে দেখাচ্ছি। এই ভিডিওগুলো সেই বাড়ি থেকে আসার পরপরই বানানো ছিল, কিন্তু আর ভিডিওগুলোর ভয়েস দিয়ে আমার আর আপলোড করা হয়ে ওঠেনি, কারণ যা পরিস্থিতি চলছে আর সবসময় টিভিতে যা দেখছি, নিউজে যা দেখছি, সেগুলো দেখার পর মেন্টালি এতটাই আপসেট হয়ে পড়ি যে আর ভিডিও আপলোডের ইচ্ছা ছিল না। তো যাই হোক, সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন এবার রান্নার দিকে আসা যাক। এখানে আমার মোচার চপগুলো অনেকগুলোই বানানো হয়েছে। আমি ফার্স্টে বাবাকে দিয়েছি, বাবা তো খেয়ে বলল অসাধারণ হয়েছে, এই দিয়ে রুটিও খাওয়া হয়ে যাবে। আসলে তেলের খাবার তো, তাই সবটাই মোচার চপ বানালাম না, অল্প করে মোচার চপ বানিয়েছি আর বাকিটা মোচার ঘন্ট বানাচ্ছি। এখন মোচার ঘন্ট বানানোর জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আমরা তো কাঁচা লঙ্কার রান্না খাই, তাই সব খাবারে কাঁচা লঙ্কাটা দিয়ে থাকি। আমরা গুঁড়ো লঙ্কা একদমই ইউজ করি না, শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিই। এরপরে টমেটো আর আদা রসুন পেস্টটা দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ওটাকে আমি কষে নিচ্ছি। আর অন্যদিকে আরও বেশ কয়েকটা চপ ছেড়ে দিয়েছি, তাই ক্রিস বারবার দেখতে আসছে ওটা কখন আমি ওঠাবো, মানে ওকে ওঠালেই আবার দিয়ে আসতে হবে। ওর এত পছন্দ হয়েছে, ও তো বলছে ওই আর সস দিলেই আমার হয়ে যাবে। আর সত্যিই মোচার চপটা টমেটো সস আর চিলি সসের সাথে বেশ সুন্দর খেতে লাগছে। ক্রিস তো তাই বারবার নিয়ে যাচ্ছে আর সসের সাথে মাখিয়ে মাখিয়ে খাচ্ছে। তো চলুন এবার মোচার ঘন্ট রান্নার দিকে আসা যাক। আমার এদিকে পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। পেঁয়াজটা যখন আমি ভাজছিলাম সেই সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম। একটু লবণ দিয়ে পেঁয়াজ যদি ভাজা যায় তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার আমার পুরো মশলাটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি ওর মধ্যে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দেবো আর স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দেবো, কারণ আমি পেঁয়াজ ভাজার সময় আরও একটু আগে লবণ দিয়েছিলাম, তাই এখন একটু কম দিলাম। এরপর ওই আলু আর মোচার সেদ্ধটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো। এর মধ্যে কিন্তু আর একটুও জল দিতে হবে না, এইটাই নাড়তে থাকলে আর চাপা দিয়ে দিয়ে যদি ভাজতে থাকি তাহলে কিন্তু এতেই হয়ে যাবে, কারণ আগেই আমি ওটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি। এখন শুধু মশলার ওপরে ওটা ধীরে ধীরে নাড়তে থাকলেই ওটা একদম রেডি হয়ে যাবে। এবার মোচার মধ্যে নামাবার আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই মোচা একদম রেডি হয়ে যাবে। মোচার মধ্যে ঘি আর গরম মশলা পড়লে খেতে একদম দুর্দান্ত হয়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।